আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এসএসসির আইসিটির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আইসিটি ব্যবহারের নৈতিকতা। হ্যাঁ, আমরা যে ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করছি এবং শুরু থেকে নিয়ে ইন্টারনেট প্রযুক্তি এ পর্যন্ত অনেক কিছু আমরা জানলাম, শিখলাম। তো এই প্রযুক্তিকে ব্যবহার করার কিছু নীতিমালা আছে। সো এই নীতিমালা যদি তুমি মেনে চলতে পারো তাহলে এই আইসিটি ব্যবহারটা তোমার সার্থক হবে। কিন্তু সেই নীতিমালাকে যদি তুমি ভঙ্গ করো তাহলে এটা হবে অনৈতিক এবং বেআইনি কাজ। হ্যাঁ, যেটা আসলে ঠিক হবে না। এবং এইভাবে ইউজ বা ব্যবহার করার জন্য কিন্তু তথ্য প্রযুক্তি আবিষ্কার হয়নি। সেই ব্যাপার নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ক্লাসে আমরা জানবো। সো দেখো, খেয়াল করো যে নৈতিকতা হচ্ছে এক ধরনের মানদণ্ড যা আচরণ, কাজ এবং পছন্দের ক্ষেত্রে সহায়তা করে। এটি ঔচিত্য ও অনুচিত্যের মাপকাঠিও বটে, কেননা মানব ধর্ম এবং নৈতিকতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনৈতিক ও বেআইনি এক বিষয় নয়। অনেক অনৈতিক কাজ আইন বিরুদ্ধ নয়, কিন্তু সকল আইন বিরুদ্ধ কাজ অবশ্যই অনৈতিক। তবে সাম্প্রতিক কালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অনৈতিক এবং অন্যায় কাজের মাত্রা এত বেড়েছে যে পৃথিবীর অনেক দেশেই সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর আইন প্রণয়ন করেছে। কাজেই একসময় যে কাজটি শুধু অনৈতিক ছিল সেটি অনেক ক্ষেত্রে এখন বেআইনি হয়ে গেছে। অর্থাৎ সামনাসামনি কাউকে গালাগাল করে একজন পার পেয়ে যেতে পারে, কিন্তু ফেসবুকে কাউকে গালাগাল করে একজন জেলে যেতে পারে। হ্যাঁ, শুধু তাই না, তুমি যদি ফেসবুকে একজনকে কমেন্টকে একটু খারাপ ভাষায় গালি দেওয়া, দেখবা যে ফেসবুক সাথে সাথে তোমাকে রেস্ট্রিকশন দিয়ে দিবে। হ্যাঁ, তোমাকে সেটা 3 ঘন্টার জন্য দিতে পারে বা 48 ঘন্টার জন্যও দিতে পারে। হ্যাঁ, একটু দিয়েই দেখো। হ্যাঁ, যাই হোক, দেওয়ার দরকার নাই, এরকম কাজ করো না, পরে তুমি কষ্ট পাবে। এবার দেখো, যেহেতু পৃথিবীর প্রায় সকল মানুষ কোনো না কোনো ভাবে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত, তাই এর ব্যবহারের নৈতিকতার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে নেওয়া উচিত। গুরুত্ব না দেওয়া হলে একজন অনৈতিক কাজ দিয়ে শুরু করে খুব সহজে অন্যায় ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে পারে। তাই সকল কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা সম্পর্কে অবহিত এবং যথাযথভাবে রপ্ত হওয়ার কোনো বিকল্প নেই। কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 1952 সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে 10টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। সেগুলো হচ্ছে: তুমি কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি করবে না, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু এখন কি হয় জানো, এখন আমরা অনেকে মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোন ব্যবহার করে, হ্যাঁ, যার তার ছবি, যার তার অশ্লীল ছবি বা কারো গোপন ছবিগুলো, হ্যাঁ, পাওয়ার সাথে সাথে একদম পাগলের মতো বিশ্লেষণ করি না, বিচার করি না, নিজের বিবেকের কাছে ভাবি না, এটা শেয়ার করে দিই, ফেসবুকে পোস্ট করে দিই, দিয়ে এটা আরো 10 জন মানুষকে দেখায়। একটাবার ভাবো তো, তুমি যে এই খারাপ ছবিটা প্রকাশ করলে বা আরেকজনের গোপন বিষয়টা তুমি যে এইভাবে ফেসবুকে মানে গণহারে যে তুমি করতেছো, মানে পোস্ট করতেছো, এতে তোমার গুনাহ হচ্ছে না? তোমার অপরাধ হচ্ছে না? হ্যাঁ, তুমি কি জানো না যে তুমি যদি আজকে কারো গোপন ব্যাপারকে, কারো কারো কোনো অন্যায়, কোনো অপরাধকে যদি তুমি গোপন রাখতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার অপরাধগুলোকে গোপন রাখবে। কেন প্রকাশ করে দাও? এগুলো করবে না। এগুলো করলে তোমার নিজের ক্ষতি হবে। একটাবার ভেবে দেখো তো, কেউ হয়তো বা ইচ্ছা করে করেছে, অনেকে আছে অনিচ্ছায় করেছে। মানুষ খারাপ কাজ শয়তানের ধোঁকাতেই করে। সে না হয় শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজটা করেছে, তাই বলে তুমি সেটাকে শেয়ার করে দিয়ে আরো 10 জনের কাছে প্রচার করে দিয়ে তার মানহানি করার অধিকার তোমাকে কেউ দেয়নি। যদি এটাকে তুমি কন্ট্রোল করতে পারো তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে তুমি সহযোগিতা পাবে। কি দরকার? কোনো দরকার নেই। যদি কেউ অনৈতিকতার সাথে জড়িত থাকে তাহলে তার বিচার হবে এবং তার জন্য স্পেশাল ফোর্স আছে, তারা এই ব্যাপারগুলো নিয়ে সামনে চলবে। তুমি এটা পাওয়ার সাথে সাথে যে ফেসবুকে শেয়ার করে দাও, বা তার ছবি, তার উলঙ্গ ছবি, তার আপত্তিকর ছবি বা ভিডিও, এটা যখন তুমি শেয়ার করছো, এটা মানুষগুলো দেখছে,
তারা এখান থেকে খারাপ মনোভাব করছে, তাদের অন্তরের মধ্যে হচ্ছে যন্ত্রণা তৈরি হচ্ছে। এগুলোর জন্য কিন্তু তোমাকে গুনাহের ভাগ নিতে হবে, অপরাধের ভাগ নিতে হবে, এটা মনে রাখবে। তারা অপরাধ করেছে, তার জন্য তাদের তো শাস্তি হবে, কিন্তু তুমি এটাকে নির্বিচারে যে এই যে প্রকাশ করে দিলে, আরো 10 জনকে দেখার সুযোগ করে দিলে, যারা দেখলো তাদেরও অপরাধ হলো, গুনাহ হলো, তুমি তাদেরকে দেখার সুযোগ করে দেওয়াতে তোমার আরো ডবল 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 গুনাহ হলো। সো কাজেই তোমার কাছে আমারও রিকোয়েস্ট থাকবে, একজন টিচার হিসেবে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এমন কোনো কাজ করো না যে কাজ করলে তুমি বসে বসে তোমার আমল নামায় অপরাধ জমা হয়। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে, তুমি অন্যের কম্পিউটার সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করবে না। অন্যের কম্পিউটার, সেখানে তুমি হস্তক্ষেপ করতে পারবে না, যেটাকে এক ধরনের হ্যাকিং সিস্টেম বলা যেতে পারে। অনেকে হ্যাকিং করে আরেকজনের কম্পিউটারকে বা আরেকজনের ফেসবুক পেজকে, অনেকজনের ডেটাকে নিয়ে নেয় না, এটা করা যাবে না। এই যে দেখো, অন্য কারো তুমি অন্য কারো ফাইলে নাক গলাবে না। তারপরে তুমি চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করবে না, তুমি মিথ্যা তথ্যের জন্য কম্পিউটার ব্যবহার করবে না। বর্তমান সময় ফেসবুকে আহারে কত অহরহ মিথ্যা তথ্য দিয়ে ভরা, অহরহ নির্বিচারে অহরহ মিথ্যা তথ্য দিয়ে আমরা ফেসবুকের নিউজ ফিডটাকে ভরিয়ে ফেলছি। তুমি লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার ও কপি করবে না। আমরা অনেক সফটওয়্যার ইউজ করি অনেক সময় যেগুলো লাইসেন্স নাই, পাইরেসি করে ব্যবহার করা হয়, এটাও দুর্নীতি। তুমি বিনা অনুমতিতে কম্পিউটার সংক্রান্ত অন্যের রিসোর্স ব্যবহার করবে না। অন্যের একটা রিসোর্স, সেটা তুমি তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না, এটা করা যাবে না। তুমি অন্যের কাজকে নিজের কাজ বলে চালিয়ে দেবে না। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখনকার যুগে মানুষ কি করে, অন্যের রেডিমেড একটা জিনিসকে নিয়ে সেটা কি করা হয়, নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এরকম অনেক এক্সাম্পল আছে, তোমরা বড় হলে আস্তে আস্তে জানতে পারবে। আমি এখানে কিছু বললাম না, ওই এক্সাম্পল গুলো দিলে হয়তো বা আমার সমস্যা হতে পারে, তাই আমি দিচ্ছি না। 9 নম্বর হচ্ছে, তুমি তথ্য প্রযুক্তির ব্যবহারের আগে সমাজের ওপরের প্রভাব সম্পর্কে চিন্তা করবে। তথ্য প্রযুক্তি ব্যবহারের আগে সমাজের উপরের প্রভাব সম্পর্কে চিন্তা করার ব্যাপারটা হচ্ছে যে, ধরো তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে একজন একটা সফটওয়্যার তৈরি করছে, একটা অ্যাপ, যেটার নাম হচ্ছে টিকটক। হ্যাঁ, সো তার বোঝা উচিত ছিল যে যদি আমি টিকটকটা তৈরি করি তাহলে মানুষ কতটুকু অশ্লীলতার ভিতরে চলে যাবে, সমাজের মানুষ, এবং এটা সমাজে কিরকম একটা প্রভাব ফেলবে, এটা তোমার আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ, আগে ভেবে দেন তারপরে তোমার টিকটক বানানো উচিত ছিল। হ্যাঁ, এটা বলছে, তার মানে হলো যে টিকটক বানিয়েছে, হ্যাঁ, সে কিন্তু এই কম্পিউটার ইথিক্সের যে দেওয়া নীতিমালা, এই নীতিমালা সে ভঙ্গ করেছে, নির্দেশনাকে সে ভঙ্গ করেছে। এরপরে দেখো কই গেল, 10 নম্বর, তুমি কম্পিউটার ব্যবহার করার সময় অন্যের ভালো মন্দ বিবেচনা করবে এবং শ্রদ্ধাবোধ প্রদর্শন করবে। আচ্ছা, কম্পিউটারকে ব্যবহার করে আমরা যখন কারো কোনো পোস্ট করি, হ্যাঁ, তার ভালো মন্দ আছে কিনা, একজন আরেকজনকে, হ্যাঁ, একদম মনে করো যে যুদ্ধের ময়দানে একজন আরেকজনের সামনে থাকলে যেমন ঝাঁপিয়ে পড়ি, ওই রকম পাগলের মতো আমরাও কি করি, ঝাঁপিয়ে পড়ি। একটু বিবেচনার সাথে কাজগুলো করো, এটাই হচ্ছে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। ওকে, কম্পিউটার, ইন্টারনেট কিংবা মোবাইল ফোন ব্যবহার করার সময় উপরে বর্ণিত তথ্য প্রযুক্তিগত নৈতিক নির্দেশাবলীগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি। আচ্ছা, এবার আসো, আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের অনৈতিক ও অপরাধমূলক কাজ সংগঠিত হয়। আচ্ছা, ওই যে অনৈতিক বা অপরাধমূলক যে কাজগুলো সংগঠিত হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, তার মধ্যে কয়েকটা, মানে এখানে আমি 5টা মোস্ট ইম্পর্টেন্ট, মানে খুবই কি বলবো যে গুরুতর অপরাধ যেগুলো, সেগুলো আমি সেগুলোর 5টা তোমাদেরকে দিয়েছি এবং তার ব্যাখ্যাও দিয়েছি। সো 1 নম্বর হচ্ছে হ্যাকিং, 2 নম্বর হলো ফিশিং, 3 নম্বর হচ্ছে স্প্যামিং, 4 নম্বর সফটওয়্যার পাইরেসি, এবং 5 নম্বর প্লেজিয়ারিজম। এখানে যে 5টা হচ্ছে যে অনৈতিক অপরাধমূলক কাজ, এবং এই 5টি তোমরা খুব ভালোভাবে পড়বে। এই 5টির মধ্যে থেকে দেখবে যে কোনো না কোনো বোর্ডে তোমার প্রশ্ন কমন এসেছে। ঠিক আছে, বলবে যে হ্যাকিং কাকে বলে, ফিশিং কাকে বলে, স্প্যামিং কাকে বলে, সফটওয়্যার পাইরেসি কাকে বলে, প্লেজিয়ারিজম কাকে বলে, এগুলো নিয়ে প্রশ্ন কিন্তু আসে। সো এবার হ্যাকিংটা দেখো, হ্যাকিংটা কি জিনিস। হ্যাকিং হচ্ছে যে কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপরে অননুমোদিত
মানে অনুমোদিত নাই, হ্যাঁ, অননুমোদিত ভাবে অধিকার বা অ্যাক্সেস লাভ করার উপায়কে হ্যাকিং বলে। মানে হচ্ছে আমার ফেসবুক, অথচ তুমি কি করছো, আমার ফেসবুকে ঢুকে আমার পাসওয়ার্ড, আমার আমার হচ্ছে যে ইউজার আইডি সবকিছুকে হ্যাক করে নিয়ে তুমি ওর মধ্যে ঢুকে পড়েছো, অথচ আমি জানিই না। তো এতে ব্যক্তির তথ্যের বা সিস্টেমের ক্ষতি সাধন করা হয় এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষতি না করে শুধু নিরাপত্তা ত্রুটি সম্পর্কে কম্পিউটার ব্যবহারীকে জানান দেওয়া হয়। ঠিক আছে? তো যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই ধরনের কর্মে বা অপকর্মের সাথে তাদের জড়িত থাকে তাদের হ্যাকার বলে। ঠিক আছে? ফিশিংটা কি দেখো, ফিশিং করার অর্থ হলো ইমেল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং তারপর ব্যবহারকারীর অ্যাক্সেস কোড, পিন নম্বর, ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা। এটা তুমি আরো ভালো করে বুঝতে পারবে যে তোমরা হয়তোবা শুনেছো যে অনেক সময় বিকাশ থেকে তোমাকে ফোন দেয়। হ্যাঁ, হ্যাঁ, বিকাশ থেকে তোমাকে ফোন দিয়ে অফার দেয়, বলে যে আপনার অ্যাকাউন্টে 5 কোটি টাকা ঢুকবে। বাপরে বাপ, 5 কোটি টাকার কথা শুনে তুমি আর তোমার মধ্যে নাই। হ্যাঁ, তো 5 কোটি টাকার কথা শুনে তুমি আর তোমার মধ্যে নাই, তখন কি করলা, ওই যে ব্যক্তিটা, ওই পাশ থেকে যে ব্যক্তিটা তোমাকে অফার দিচ্ছে, লোভ দিচ্ছে, সে গল্প করতে করতে একটা সময় বলল যে তোমার নাম্বারটা দাও, তোমার পিন নাম্বার দাও, এবার তোমার নাম, তোমার ফোনে একটা ওটিপি কোড গেছে, ওইটা আমাকে দাও। সব কিছু তুমি কি করলা, 5 কোটি টাকা লোভে দিয়ে দিলা। দেওয়ার পরে কি হলো, একটু পর দেখবা যে ওই ব্যক্তিরও খবর নাই, তোমার যে বিকাশে যে অন্যদিকে যে বিকাশে যে 20,000 টাকা ছিল, দেখবা যে ওইটাও চুরি করে নিয়ে চলে গেছে। এটাকে বলা হয় ফিশিং। আচ্ছা, স্প্যামিংটা কি? অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়। যখন কোনো ব্যবহারকারী কোনো ওয়েবসাইট ভিজিট করেন বা কোনো গ্রুপের মেসেজ বোর্ডে প্রবেশ করেন, তখন স্প্যামাররা সেখান থেকে ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে ব্যবহারকারী ইমেলে বিভিন্ন প্রতারণামূলক মেসেজ পাঠায়। সো স্প্যামিংটা আমি দেখি তো তোমাকে একটু বোঝাতে পারি কিনা এই জায়গা থেকে। আমি যদি আমার মেসেজিং অপশনে আসি, দেন হচ্ছে উম, এখান থেকে আছে কিনা, তবে মোবাইল ফোন থেকে হলে আমি ভালো তোমাদেরকে দেখাতে পারতাম যে ওখানে। আচ্ছা, একটা কাজ করবে, তোমরা যারা মেসেঞ্জার ইউজ করো, ফেসবুক তো কম বেশি সবারই আছে, তোমরা কি করবা, তোমাদের যে ইয়েটা আছে, মেসেঞ্জার অ্যাকাউন্টে যাবা, এখানে গিয়ে দেখবা যে মেসেজ রিকোয়েস্ট নামে একটা অপশন আছে। ওইখানে পাশে তুমি দেখবা যে স্প্যামিং নামে একটা অপশন আছে, মানে যারা তোমাকে মেসেজ করেছে এবং এটা ধরে নিতে পারো যে তারা তোমাকে তোমার ক্ষতি সাধন করার জন্যই তোমাকে এই মেসেজ গুলো করেছে। বুঝতে পেরেছো? এবার আসো, সফটওয়্যার পাইরেসি কাকে বলে। সফটওয়্যার একটি বুদ্ধিভিত্তিক প্রযুক্তি বা পণ্য যা প্রোগ্রামারগণ পেশাগত দক্ষতা, মেধা আর মননের সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে তৈরি করে থাকেন এবং এগুলোর তারাই সত্ত্বাধিকারী হন। লাইসেন্স বিহীনভাবে বা সত্ত্বাধিকারীর অনুমোদন ব্যতি রেখে এ ধরনের সফটওয়্যার কপি করা, নিজের নামে কিংবা অন্য প্রকার পরিবর্ধন করে ব্যবহারের সুযোগ নেয়া পাইরেসির আওতায় পড়ে। বিজনেস সফটওয়্যার অ্যালিয়েন্স বিএসএ এর সূত্র মতে ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় 36 ভাগই পাইরেটেড সফটওয়্যার। কপিরাইট আইন দ্বারা উন্নত দেশগুলো এ ধরনের অপরাধ প্রতিহত করার চেষ্টা অব্যাহত রয়েছে। এখানে তোমার এমসিকিউ একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো যে বর্তমানে কত ভাগ সফটওয়্যার গুলো পাইরেটেড, সেটা হচ্ছে 36 ভাগ। ঠিক আছে, 36 ওকে। এবার প্লেজিয়ারিজমটা কি? প্লেজিয়ারিজমটা হচ্ছে তোমার ধরো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কোনো লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র, সম্পাদনা কর্ম ইত্যাদি হুবহু নকল কিংবা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করা হলো প্লেজিয়ারিজম। সঠিক সূত্র উল্লেখ ছাড়া কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার করাও বেআইনি কাজ তথা প্লেজিয়ারিজমের আওতায় পড়ে। হ্যাঁ, যেমন আমাদের আমাদের পূর্ব বাংলাদেশ বলতে মানে 2000 আহ হচ্ছে যে 24-এর যে বাংলাদেশ ছিল আগে, আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগের যে বাংলাদেশ ছিল, ওই বাংলাদেশে কিছু
মানে বুদ্ধিজীবী ছিল, যে বুদ্ধিজীবীরা বই লিখতো, হ্যাঁ, এনসিটিভির তারপর তোমার কি বলে যে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানে বই লিখতো, বই লেখার জন্য তারা কি করতো জানো? গুগল থেকে কপি করে 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 বই লিখতো। তো গুগল থেকে কপি করে করে বই লিখে নিজের নামে চালিয়ে দিত। তো ওইটাকে বলা হয় প্লেজিয়ারিজম। ঠিক আছে, ওকে। সো এইবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইবার আইন কাকে বলা হয়। হ্যাঁ, তো সাইবার আইন কি এটা তোমরা একটু প্লিজ এখানে যা আছে হুবহু সবকিছু পড়ে নিও। হ্যাঁ, এবং সর্বশেষ 2018 সালে আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়, যার আংশিক উল্লেখ করা হলো, এটাও তোমরা একটু প্লিজ পড়ে নিও। ওকে, সো অনেকের কাছে হয়তোবা আমার এটার পিডিএফটা নেই, অনেকের কাছে পিডিএফটা নেই, আর অনেকের কাছে হচ্ছে যে এটা হলো এখনো পর্যন্ত বই আমাদের তৈরি করা হয়নি। তবে ইনশাল্লাহ বই তৈরি করা হয়ে গেলে তোমরা হচ্ছে যে অর্ডার করতে পারবে, এবং এটা আমাদের যে ওয়েবসাইট আছে জান্নাত আইসিটি কেয়ার, ওই জান্নাত আইসিটি কেয়ার ওয়েবসাইটে তোমরা এটাকে, এই বইটাকে অর্ডার করতে পারবে। ঠিক আছে, তো এখনো পর্যন্ত হয়নি, হয়ে গেলে আমরা এটাতে ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো নোটিফিকেশনের মাধ্যমে, এবং আমাদের গ্রুপেও তোমরা পেয়ে যাবে সেখান থেকে। আর এই মুহূর্তে তোমরা যারা আমার পেইড স্টুডেন্ট, আমি তোমাদেরকে আমার ওয়েবসাইটের এই বইয়ের যে লিঙ্কটা, পিডিএফ লিঙ্ক, সেটা আমরা দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে।